কাণ্ড! একদিক দিয়ে গোবর পরিষ্কার করছি তো আরেক দিক দিয়ে গরুটা গোবর দিয়ে যাচ্ছে তো যাচ্ছে, আর ওদিকে শ্বশুরের বেটা পরে পরে ঘুমাচ্ছে। হারামজাদা, দাঁড়া, তোর ঘুম আমি বের করছি। এসব বলে শিউলি শিয়ালিনী এক বালতি পানি নিয়ে বল্টুর ঘরে যায় আর তার শরীরে ঢেলে দিয়ে বলে, এই হারামজাদা শ্বশুরের বেটা, এভাবে পরে পরে যে ঘুমাচ্ছিস, ঘরে যে কোনো সবজি নেই সেদিকে কি তোর খেয়াল আছে? ওঠ ওঠ বলছি। আরে আরে, একই বউ, ঘরের চাল ফুটো হলো কি করে? এত পানি যে আমার শরীরে পড়েছে। সেদিন তো নতুন করে ঘরের চাল ঠিক করলাম, আজ আবার কি হলো? আরে হারামজাদা, ঘরের চাল ফুটো হয়নি রে, হয়েছে আমার কপাল ফুটো, যে তোর মতো একটা অলস স্বামী আমার কপালে জুটেছে। আরে আরে লক্ষ্মী বউ আমার, এত রেগে যাচ্ছ কেন গো? মাইরি, এই সকালবেলা তোমার রাগ দেখে আমার শরীরে যে 100 ডিগ্রি জ্বর এসে গেল গো। এই মাইরির বাচ্চা মাইরি, তাড়াতাড়ি বাজার থেকে সবজি নিয়ে আয়, রান্না করার মতো ঘরে কিচ্ছু নেই। আর হ্যাঁ, মরিচ আনতে ভুলে গেলে তোকে মরিচের মতো বেটে রান্না করে খাবো, শালার বেটা। ওরে ওরে বউ, আমি এখনই যাচ্ছি বাজারে, আর তোমার মরিচও নিয়ে আসছি। এরপর বল্টু শিয়াল বাজারে যায়। এই যে দাদা, আমাকে 1 কেজি মরিচ দিন তো। দাদা, মরিচের দাম কিন্তু অনেক বেশি, 500 টাকা কেজি, বুঝেছো? ওরে বাবা, এই দোকানদার কি বলছে রে? মরিচের দাম নাকি সোনার দাম? কিছুই তো বুঝতে পারছি না। এত দাম দিয়ে মরিচ কিনবো? মাইরি, একেবারে পথে বসতে হবে দেখছি। কিন্তু মরিচ যদি বাড়িতে নিয়ে না যায়, তাহলে তো বউ বাড়িতে রণক্ষেত্র বাজিয়ে দেবে। আচ্ছা দাদা, আপনি আমাকে মরিচ দিন, নইলে বাড়িতে গেলে আমার রক্ষা নেই। এরপর বল্টু শিয়াল মরিচ নিয়ে বাড়ির পথে যেতে থাকে। এদিকে এক বৃদ্ধা বাঘকে বলে, এই যে বাবা, আমাকে কিছু টাকা দাও দেখি, আমি কিছু কিনে খাবো। 2 দিন হয়ে গেল শুধু পানি খেয়ে আছি, খিদে যে আর সহ্য করতে পারছি না বাবা। এই বুড়ি, এই আমি কি তোর জন্য এখানে টাকা নিয়ে বসে আছি রে, যে তুই টাকা চাইবি আর আমি তোকে 2 হাত ভরে টাকা দেব? যা, ভাগ এখান থেকে, যা বলছি। এসব বলে বাঘ বৃদ্ধাটিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। আর ঠিক তখনই সেখানে বল্টু শিয়াল চলে আসে আর বৃদ্ধাটিকে তুলে বলে, আরে আরে আরে, বাঘ মামা, এটা তুমি কি করলে? মায়ের বয়সী একজনকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিলে? এই বল্টু, এই তোর কাছে কি এখন আমাকে জ্ঞান শিখতে হবে রে? তোর যখন এত মায়া হচ্ছে, তাহলে তোর বাসায় নিয়ে পেট ভরে খাইয়ে দে না। যা যা এখান থেকে, আমাকে একদম ডিস্টার্ব করবি না, যত সব। বুড়িমা, তুমি আমার সাথে চলো, এই গরিবের ঘরে যা আছে আমি তোমাকে তাই খেতে দেব। বাবা, তোমার মনে অনেক মায়া, তুমি আমাকে যে শ্রদ্ধার চোখে দেখেছো, আমি তাতেই অনেক খুশি হয়েছি। আমার যে পেট এমনিতেই ভরে গেছে। বাবা, তোকে দেওয়ার মতো আমার কাছে যে কিছুই নেই রে বাবা, শুধু এই একটা মরিচের গাছ আছে। নে বাবা, তোর কাজে লাগবে। এরপর বৃদ্ধাটি সে মরিচের চারাটি দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বউ,
ও বউ, এই না তোমার মরিচ। বাজারে মরিচের দাম সোনার চেয়েও বেশি, তাই একটু বুঝে শুনে খেও। বুঝেছো গো? সে তো বুঝলাম, তবে তবে তোমার হাতে ওটা কিসের চারা? দেখে তো মনে হচ্ছে মরিচের চারা। এই চারাটি তুমি কোথায় পেলে? এরপর বল্টু শিউলিকে সেই বৃদ্ধার কথা খুলে বলে। বউ, এক কাজ করো, এই গাছটা জঙ্গলের নিচে রোপণ করে দাও, আমি একটু বাইরে যাচ্ছি। এসব বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। এরপর শিউলি মরিচের গাছটি রোপণ করে দেয়। এভাবে কেটে যায় কয়েকদিন। ওগো, দেখে যাও গো, মরিচের গাছটি কত বড় হয়েছে। আর দেখো দেখো, কত মরিচ ধরেছে। আরে তাই তো, বুড়িমা তো আমার ভাগ্যটাই খুলে দিল। এখন যা মরিচের দাম, এ মরিচ বাজারে বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। ওদিকে বাঘ লুকিয়ে লুকিয়ে তাদের মরিচ গাছ দেখছিল আর বলছিল, ও এই ব্যাপার, দাঁড়া, তোকে আমি মরিচ বিক্রি করাচ্ছি। আজ রাতেই আমি তোর মরিচ গাছ কেটে ফেলবো। রাত হতে বাঘ বল্টু শিয়ালের বাড়িতে আসে। আর যেই না মরিচ গাছ কাটতে যাবে, অমনি গাছ থেকে অনেকগুলো সাপ বেরিয়ে আসে। ওরে, কে কোথায় আছিস? আমি যে মরে গেলাম, আমাকে যে এই সাপেরা মেরে ফেললো। বাঁচাও আমাকে, বাঁচাও। ওরে বল্টু, আমাকে বাঁচা রে ভাই। বাঘের এমন চিৎকার শুনে শিউলি ও বল্টু সেখানে আসে আর বলে, আরে আরে বাঘ মামা, তুমি এখানে? আর তোমাকে সাপ কেন কামড়াচ্ছে? ওরে ভাগ্নে, আমি যে লোভে পড়ে তোর মরিচের গাছ কাটতে এসেছিলাম, এই জন্য সবগুলো আমাকে কামড়াচ্ছে। এই জন্য সাপগুলো আমাকে কামড়াচ্ছে। বাঁচা ভাগ্নে, বাঁচা। মামা, তোমার লোভের শাস্তি তুমি পেয়ে গেছো। আমি তোমাকে কি করে বাঁচাবো? সবই তো ওই বুড়িমার অভিশাপ, যা তোমার গায়ে লেগেছে, তাই তুমি এই শাস্তি পেয়েছো। এরপর বাঘ সেখানেই মারা যায়। আর তারপর থেকে বল্টু শিয়াল মরিচ বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। বউ, ও বউ, কোথায় তুমি? অনেক গরম পড়েছে, আমাকে এক গ্লাস পানি দাও তো, গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেল। কি এমন কাজ করে এসেছো শুনি, যে তৃষ্ণায় তোমার গলা শুকিয়ে গেছে? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়ানো ছাড়া তোমার আর কোনো কাজ নেই। বউ, যখনই তোমার কাছে কোনো কিছু চাই, তখনই তুমি আমার সাথে এমন ব্যবহার করো। আমি তো কাজের জন্য সারা বনে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেউ তো আমাকে কোনো কাজই দিচ্ছে না। কেউ যখন কোনো কাজই দিচ্ছে না, তখন বাড়ি বাড়ি চুরি করলেই তো পারো। তোমাকে বিয়ে করাই আমার ঘাট হয়েছে। এই বলে শিউলি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আরে আরে, এ কথা তো ভেবে দেখিনি। বউ তো আমার সঠিক কথাই বলেছে। আমি এখন থেকে চুরি করে বউয়ের সব চাহিদা পূরণ করব। তবুও রোজ রোজ বউয়ের মুখে এমন কথা শুনতে পারবো না। মাইরে 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 মাইরে। এই বলে বল্টু শিয়াল চুরি করতে যায়। ব্যাপার, আমার কামারে মুরগিগুলো এমন করে চেঁচামেচি করছে কেন? নিশ্চয় কোনো চোর এসেছে রে। বাইরে গিয়ে দেখি তো ঘটনাটা কি।
ওরে মা, আরে এই তো দেখছি বল্টু। ওরে আরামজাদা, তুই আমার মুরগিগুলো চুরি করতে এসেছিস? এই কে কোথায় আছিস রে? জলদি ঘর থেকে বেরো, আজ চোরকে হাতে নাতে ধরেছি। বেটা চোর, এভাবে মুরগি চুরি করে বাজারে বিক্রি করিস? আজ তোকে রাম দোলাই দেব রে। আয় মা। এই বলে পরে সব পশু এসে বল্টু শিয়ালকে মারতে থাকে। এরপর যদি তোকে আর একবার দেখেছি আমার মুরগির দিকে হাত বাড়াতে, তাহলে সেদিন তোর হাত পুরোটাই কেটে ফেলবো রে। এই ভাই, সবাই সবার ঘরে চলে যা। এরপর সবাই সেখান থেকে চলে যায়। আর বল্টু শিয়াল মার খেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। বউ, ওঠো বউ, আমি যা দাঁড়াতে পারছি না, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। বউ ওঠো, কই গো? ওগো, তোমার এসব কি হয়েছে গো? তোমার সারা শরীরে এত রক্ত কেন? কোথায় কি এমন অ্যাক্সিডেন্ট করে এলে? আরে কত রক্ত ঝরছে শরীর থেকে। বিছানায় এসো দেখি, আমি মালিশ করে দিচ্ছি। বউ, আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি গো। তুমি তো বলেছিলে চুরি করার জন্য, তাই তো চুরি করতে গিয়ে পাবলিকের হাতে মার খেয়ে এই অবস্থা হয়েছে গো আমার। মারে 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 মারে। ওগো, এটা কি আমার মনের কথা ছিল গো? তুমি কি কোনোদিনও চালাক হবে না? এমন কাজ আর কখনো করবে না গো। আচ্ছা, আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত, তাহলে আমি কি নিয়ে থাকতাম বলো? তুমি শুধু আমার উপরের রাগটাই দেখলে, ভিতরের ভালোবাসাটা দেখলে না। বউ, আমি তোমাকে কথা দিচ্ছি, প্রয়োজনে ভিক্ষে করে খাবো, তবু আর কোনোদিন চুরি করতে যাব না গো। তোমার ভালোবাসার কসম বউ। এই বলে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা বল্টু শিয়াল ভিক্ষে করার জন্য বেরিয়ে পড়ে। এই যে দিদি, আমাকে কিছু ভিক্ষা দিন না, কাল থেকে ঘরে কোনো খাবার নেই, অসুস্থ শরীর নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়েছি। দিদি কিছু ভিক্ষা দেন না। আরে আরে, তুই সেই বল্টু চোর না, যাকে পরশুরাতে গণধোলাই দিয়েছে? আজ আবার ভিক্ষা করার নামে আমার বাড়িতে চুরি করতে এসেছিস? বাগিনী দিদি, আমি চুরি করা ছেড়ে দিয়েছি, কেউ কোনো কাজ দেয় না বলে, তাই ভিক্ষা করতে এসেছি। ভালো কোনো কাজ পেলে এই ভিক্ষাটাও ছেড়ে দিব। তুই কি ভেবেছিস তোর এই মন ভোলা কথায় আমি সব ভুলে যাব? কোনো ভিক্ষা পাবি না তুই। এখনই বাড়ি ছেড়ে চলে যা, চলে যা বলছি, না হলে কিন্তু সবাইকে ডেকে আবার মার খাওয়াবো। বাগিনী দিদি, সেটার আর কোনো প্রয়োজনই হবে না, আমি চলে যাচ্ছি এখান থেকে। এই বলে বল্টু শিয়াল কান্না করতে করতে বাড়ির পথে যেতে থাকে। হায় খোদা, এই পুটলিটা তো আমি কিছুতেই তুলতে পারছি না, শরীরে এক ছটাক শক্তিও নেই। ও বাবা, আমার একটা উপকার করে দেবে গো। বুড়িমা, বলুন কি করতে হবে? আমার এই পুটলিটা এই মাটি থেকে একটু আমার হাতে তুলে দাও না বাবা, নিচে হেলে তুলতে পারছি না যে। বুড়িমা, যাই হোক, অন্তত আপনি আমাকে চোর ভাবলেন না। বনে সবাই তো ভাবে আমি একটা চোর, আমি তো ভাবলাম আপনিও নিশ্চয় বলবেন আপনার পুটলি নেওয়ার জন্যই আমি এখানে এসেছি। এই নিন বুড়িমা। এই তো পেয়েছি, আমি তো এমনই একজনকে খুঁজছিলাম। তোর মনে অনেক কষ্ট দুঃখ, তাই না রে? তবে তুই কোনো চিন্তা করিস না, তোর আর দুঃখ কষ্ট কিছুই থাকবে না।
এই রে একটি মরিচের চারা। বুড়িমা, এই সামান্য মরিচের চারা দিয়ে আমি বা কি করব? এটা কোনো সাধারণ মরিচের চারা নয় রে, এটা তুই বাড়িতে রোপণ করলেই এর আসল রহস্য জানতে পারবি। এই বলে বৃদ্ধাটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আরে আরে, এই বুড়িমা কোথায় গেল? কি আজব ব্যাপার, বুড়িমা হঠাৎ করে গায়েব হয়ে গেল। বুড়িমা যখন বলেছে তখনই মরিচের চারাটা নিয়ে আমি বাড়িতেই যাই। এই বলে বল্টু শিয়াল মরিচের চারাটা নিয়ে বাড়িতে যায় আর শিউলি শিয়ালিনীকে সমস্ত কথা খুলে বলে। ওগো, আমাকে চারাটি দাও দেখি, আমি একে ভালো জায়গায় রোপণ করে দিচ্ছি। বুড়িমার কথা তো সত্যি হতে পারে। এরপর শিউলি মরিচের চারাটি একটি ভালো স্থানে রোপণ করে দেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। ওগো, অনেকদিন তো হলো মরিচের চারাটি রোপণ করেছি, একবার গিয়ে দেখে আসি তো কি এমন রহস্য আছে ওই মরিচ গাছে। বউ, তুমি ঠিকই বলেছো, অনেকদিন হয় মরিচের গাছটিকে দেখা হয় না। চলো আমরা দুজন মিলে গিয়ে দেখে আসি। বউ, আমার চোখে তো আমি বিশ্বাস করতে পারছি না, এটা দেখছি মরিচ গাছে মুখটা ধরেছে। বউ, তাহলে কি বুড়িমা এই রহস্যের কথাই বলেছিল? আমাদের তো কপালটাই খুলে গেল বউ। হ্যাঁ গো হ্যাঁ, আমার ভীষণ আনন্দ হচ্ছে গো। এখন থেকে আমরা রোজ ভালো মন্দ খেতে পারবো, তোমাকেও আর ভিক্ষা করতে হবে না গো। এখন থেকে রোজ এই মরিচ গাছ থেকে মুক্তা নিয়ে বিক্রি করে আমরা সুখে দিন কাটাতে পারবো। এরপর থেকে তারা সেই মরিচ গাছ থেকে মুক্তা তুলে স্বর্ণকারের দোকানে বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। শিয়ালপাড়া বনে বল্টু ও বিল্লু নামে দুই ভাই বাস করত। তাদের দুই ভাইয়ের দুই বউ একে অপরকে কিছুতেই সহ্য করতে পারত না। তাদের মধ্যে রোজ কিছু না কিছু নিয়ে ঝগড়া লেগে থাকতো। একদিন সকালবেলা বল্টু শিয়ালের স্ত্রী শিউলি শিয়ালিনী উঠান ঝাড়ু দিচ্ছিল আর তার পাশে বসে বিল্লুর স্ত্রী চুলায় রান্না করছিল। তখন বিল্লুর স্ত্রী শেফালি বলে, গেল রে গেল, সব শেষ হয়ে গেল আমার তরকারির 12টা বাজিয়ে দিল ওই ছোট বউ। উঠান ঝাড়ু দিয়ে উঠানের সব ময়লা আমার তরকারিতে দিয়ে দিল ওই হারামজাদা ছোট বউ। এখন আমার স্বামী কি করে এই তরকারিগুলো মুখে দেবে শুনি? হ্যাঁ রে ছোট, তোর পেটে এত হিংসে, আমার তরকারিগুলো এভাবে নষ্ট করে দিলি? এই যে দিদি, শোনো, আমার উঠোন আমি ঝাড়ু দিচ্ছি, এতে ময়লা কোন দিক দিয়ে গেল আর কোন দিক দিয়ে গেল না সেটা আমার তো দেখার বিষয় না। তাছাড়া তোমার জন্য কি আমি উঠানের ময়লা ফেলবো না? কই, কোনো ময়লা তো তোমার তরকারিতে যায়নি। এই সকালবেলা তোমার বুঝি ঝগড়া করতে ইচ্ছে হয়েছে, তাই না? তাই তো ঝগড়া করছো আমার সাথে। কি বললি তুই? কি বললি? আমি কি তাহলে তোর সাথে ইচ্ছে করে ঝগড়া করছি? ওদিকে বল্টু শিয়াল তুই বউয়ের ঝগড়া শুনে ঘর থেকে বলে, এই যে শুরু হয়ে গেছে সকাল সকাল দুই ডাইনির ঝগড়া। রোজ সকালে এই দুই বউয়ের ঝগড়া শুনে আমাদের দুই ভাইয়ের ঘুম ভাঙে। এই দুই বউকে নিয়ে হয়েছে আমাদের যত জ্বালা। এসব বলে বল্টু শিয়াল ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, আচ্ছা তোমরা দুজন ঝগড়া ছাড়া থাকতে পারো না একদিন? রোজ এসব শুনতে আর ভালো লাগে না। ওগো শোনো শোনো, তোমার ছোট ভাইয়ের বউ আমার মুখে মুখে কিভাবে তর্ক করছে। একে তো বাড়ির উঠানের ময়লাগুলো সব আমার তরকারিতে দিয়েছে, তার উপরে আবার আমাকে বলছে আমি নাকি ঝগড়াটে। তোমার ছোট ভাইয়ের বউকে তুমি কিছু বলছো না যে? ছোট বউ
আমার ছোট ভাইটাকে একটু শান্তিতে থাকতে দাও। তোমাদের ঝগড়ার কারণে আমার ভাইটা যেন বোবা হয়ে গেছে। তুমি যা বলো তাই শুনে, নেওয়ার নাই কিছু ধরতে চাই না। এ কি বলছেন দাদা? ওগো শুনে যাও গো, শুনে যাও, তোমার বড় ভাই আমাকে এসব কি বলছে। ওগো শুনো, তুমি নাকি আমার কথায় ওঠো আর বসো। শুনুন দাদা, আপনি আপনার ওই ঝগড়াটে বউকে সামলান, তারপর অন্যকে বলতে আসবেন। ওগো শুনলে ছোটর কথা? আজকে তুমি আর একটা বিহিত যদি না করো তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, এই আমি বলে দিলাম। হায় হায়, এখন কি করি? আমার শোনাবো, তোমরা দুজনে যত পারো ঝগড়া করো, আমি কিছুই বলবো না। তবু দোহাই লাগে, এই বাড়ি ছেড়ে আর আমাকে ছেড়ে চলে যেও না। আমি আজকে তোমার জন্য বাজার থেকে নতুন একটা শাড়ি এনে দিব গো। ওগো তুমি সত্যি বলছো? আমার জন্য শাড়ি আনবে? আহারে, সকাল থেকে না খেয়ে আছো, মুখটা যে একেবারে শুকিয়ে গেছে। এসো গো এসো, তোমাকে খাবার খেতে দেই। ওই দেখো, খুশিতে একেবারে গদ গদ। শালা সব শ্বশুরের বেটিরাই নতুন কিছু দেওয়ার কথা শুনলে তখন স্বামী আমার জান, স্বামী আমার প্রাণ, স্বামী আমার পরাণের আত্মান। বউ, তাহলে আমি চলি বাজারে। এসব বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শিউলি বউ, ও শিউলি বউ, এ দেখো আমি কি এনেছি। তোমার জন্য একটা লাউয়ের চারা এনেছি গো। ওগো, আমি তো ভেবেছি তুমি আমার জন্য আসমানের চাঁদ এনেছো। কি দেখে যে হাবাতে স্বামীর সাথে আমার বিয়ে দিয়েছিল ওই বাবা মায়েরাই জানে। তা ওই লাউ গাছটা কার মাথার উপরে রোপণ করবে শুনি? কেন বউ, আমি কেন তোমার মাথার উপরে রোপণ করব? আমি তো আমার ভিটেতে রোপণ করব। শুধু হাবাতে বললে ভুল হবে, এই তো দেখছি এখন ঠসাও হয়ে গেছে। কি আর করার, লাউ গাছটা নিয়ে রোপণই করে দেই। এসব বলে শিউলি সে লাউ গাছের চারাটি রোপণ করার জন্য উঠোনের মাঝখানে নিয়ে যায়। শিউলিকে চারাটি রোপণ করতে দেখে শেফালি শিয়ালিনী বলে, কি ব্যাপার ছোট, এখানে তুই কি করছিস? হ্যাঁ কেন গো দিদি, আসমানের মতো দুটো চোখ থাকতে দেখতে পাচ্ছ না আমি এখানে কি করছি? আমি এখানে বসে বসে সিনেমার শুটিং করছি গো, সিনেমার শুটিং করছি, দেখেছো এবার? ও মা গো মা, এই তো দেখছি আলিফ লায়লার মালেকা হামিরার মতো, মুখে কোনো রস টস কিছুই নেই। তা তুই এখানে লাউ গাছ লাগাবি আর আমি বুঝি তোর সিনেমার শুটিং দেখবো? হ্যাঁ, আমিও এখানে লাউ গাছ লাগাবো, তারপর দেখবো তোর শুটিং। এরপর শেফালি শিয়ালিনী একটা লাউয়ের চারা এনে শিউলি শিয়ালিনীর গাছের পাশে রোপণ করে দেয়। এভাবে কেটে যায় সেই দিনটি। রাতে হঠাৎ করে বৃষ্টি হতে থাকে। হায় হায়, এত বৃষ্টিতে তো লাউ গাছটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে। কত যত্ন করে লাউ গাছটা লাগিয়েছি, এই বৃষ্টি বুঝি সেটাও হতে দেবে না। পুরো কপাল আমার, যেটাতে হাত দেই সেটাই পুরো ছাই হয়ে যায়। যত সব। পরের দিন সকালবেলা, আরে আরে, একে দেখছি আমি তো ভেবেছিলাম লাউ গাছটা মনে হয় বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে, কিন্তু কি আশ্চর্য, এক রাতের মধ্যেই এই লাউ গাছটি এত বড় হয়ে গেল। আমার খুব আনন্দ হচ্ছে। ওগো ওগো, তুমি তাড়াতাড়ি এই লাউ গাছটার জাংলি দেওয়ার ব্যবস্থা করো গো। বউ,
তুমি কিচ্ছু ভেবো না, আমি এখনই লাউ গাছের জাংলি দিয়ে দিচ্ছি। ওগো, আমাদের লাউ গাছটা তো অনেক বড় হয়ে গেছে, তুমিও এই গাছটিতে জাংলি দিয়ে দাও গো, আমাদের গাছেও লাউ ধরবে গো। অন্যের চুরি করা লাউয়ের চারা এনেছো, তা কত যে লাউ ধরবে কে জানে। লাউয়ের বদলে সাপ না ধরে থাকে যেন। হ্যাঁ বউ, আমি এখনই দিচ্ছি। এই কথা বলে বল্টু শিয়াল আর বিল্লু শিয়াল তাদের দুজনের লাউয়ের গাছে জাংলি দিতে থাকে আর বলতে থাকে, লাউয়ের আগা খাইলাম, ডুগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি সাদের, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি সাদের বউ বানাইলো মোরে বৈরাগী, সাদের বউ বানাইলো মোরে বৈরাগী। ওগো, দেখো দেখো, আমাদের জংলিটা খুব সুন্দর হয়েছে, এখন শুধু লাউ ধরার অপেক্ষা। চলো গো, এখন আমরা ঘরে যাই। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। দেখো, আমাদের লাউ গাছে কত সুন্দর সুন্দর দুটো লাউ ধরেছে গো। আর দেখো, ঝগড়াটে দিদির কাছে কোনো লাউ নেই। জানি না কোথা থেকে এই লাউ গাছটা চুরি করে এনেছে, তার জন্যই হয়তো লাউ ধরেনি। এই ছোট, মুখ সামলে কথা বলবি, বুঝেছিস? তুই কাকে চোর বলছিস? হ্যাঁ, আমাকে চোর বলার শাস্তি তুই হাড়ে হাড়ে টের পাবি। ওগো, চলো এখান থেকে, নইলে আবার দেখা যাবে ঝগড়া করে আমার লাউ গাছটাকে কেটে ফেলবে। যা দজ্জাল মহিলারে বাবা, চলো চলো এখান থেকে কেটে পড়ি। এসব বলে তারা সেখান থেকে চলে যায়। তখন শেফালি শিয়ালিনী বলে, কাল সকাল হতে তুই তোর এই লাউ গাছ কখনোই দেখতে পাবি না, এই আমি বলে দিলাম। আমার নামও শেফালি, কথাটা তুই মনে রাখিস। আমাকে চোর বলিস? এসব বলে শেফালি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আর রাত হতে বটি হাতে নিয়ে লাউ গাছের কাছে আসে, আর রাতের অন্ধকারে ভালোভাবে দেখতে না পারায় সে তার নিজের লাউ গাছটি কেটে ফেলে আর সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা, এ কি, দিদির লাউ গাছটা এভাবে চুপসে আছে কেন? কালকেই তো ভালো ছিল। হায় হায়, দিদি তো এখন উঠে চিৎকার শুরু করে দেবে, আর হয়তো আমাকে অবিশ্বাস করবে আর বলবে আমি এই কাজটা করেছি। হায় হায়, এ কি করেছি আমি? আমি নিজের গাছ নিজেই কেটে ফেলেছি। ছোটর সাথে হিংসে করতে গিয়ে নিজের পায়ে নিজেই কোড়াল মারলাম। দিদি, বিশ্বাস করো দিদি, আমি তোমার লাউ গাছ এমন করিনি দিদি, আমি তোমার লাউ গাছের এমন হাল করিনি। এই সংসারে যা কিছু সবই তো আমাদের দুজনেরই, আমাকে তুমি ভুল বোঝো না দিদি। আরে না না ছোট, তোকে আমি অবিশ্বাস করছি না রে, আসলে এই কাজটা আমি নিজেই করেছি। হিংসায় পড়ে তোর গাছ ভেবে আমার গাছটাই কেটে ফেললাম। তুই আমাকে ক্ষমা করে দিস ছোট, আজ থেকে আমি আর তোর সাথে কোনো ঝগড়া করব না রে ছোট, আমরা দুজন দুই বোনের মতোই থাকবো। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছো গো, ঝগড়া করলে সংসারে কোনো দিন সুখ আসে না। আজ থেকে আমিও তোমার সাথে কোনো খারাপ আচরণ করব না দিদি। এই একটা গাছের লাউ আজ থেকে আমরা দুই পরিবার মিলে খাবো। আরে বাহ ছোট, এই খুশিতে একটা ডিজে পার্টি হয়ে যায় এই দুই বইয়ের জন্য। তারপর থেকে তারা দুই পরিবার মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।